গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের যেহেতু কুইজ আছে সামনে, খতিয়ানের আমি টি ছক আমি দেখিয়েছি, আজকে আমি তোমাদের চলমান জের ছকের অঙ্ক দেখাবো। দেখো, টি ছক বা চলমান জের ছক যেটাই বলো না কেন, এইভাবে কিন্তু তোমাদের দেখানো হয়েছে হিসাবে শ্রেণী বিভাগের মধ্যে যে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান। সেখানে তোমাদের যেহেতু খতিয়ান এবার আলাদাভাবে আছে, সেহেতু এই আলাদাভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তবে জাবেদা এবং খতিয়ানের মধ্যে যে সিলেবাস যা যা আছে সবগুলি মোটামুটি দেখতে হবে। জাবেদা আর খতিয়ান, হ্যাঁ, জাবেদা হচ্ছে সাধারণ জাবেদা এবং জাবেদার শ্রেণী বিভাগ যেগুলো আছে সেগুলো, আর খতিয়ানের মধ্যে তো সাধারণ খতিয়ান ওখানে তো আছে। খতিয়ানের মধ্যে নর্মালি যে খতিয়ানগুলো দেখাচ্ছি টি ছক এবং চলমান জের ছক অনুযায়ী। আচ্ছা, আজকে চলমান জের ছক থেকে দেখাবো। দেখো, জনাব আনিসের 2011 সালের লেনদেনগুলো নিম্নরূপ। কয়েকটা দিয়েছে, আমি ছোট ছোট, বেশি না, আমি কয়েকটা দিয়ে আমি দেখাবো। আগার যেহেতু পরীক্ষা বেশি বড় দিলে আমাদের কনজেস্টেড হয়ে যাবে সবকিছু, মানে জাস্ট তোমরা যাতে বুঝতে পারো মূল বিষয়টা, সেই জন্য আমি এভাবে দেখাচ্ছি অল্প অল্প করে। জুলাই 1, নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। জুলাই 3, নগদে মাল বিক্রয় 40,000 টাকা। জুলাই 5, নগদে মাল ক্রয় 70,000 টাকা। জুলাই 7, বেতন প্রদান 5,000 টাকা। আচ্ছা, তাহলে এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো দিয়ে আমরা খতিয়ান করব। আচ্ছা, দেখো, খতিয়ান নগদান হিসাব, হিসাবের কোড নম্বর, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্ধৃত, ডেবিট, ক্রেডিট। আচ্ছা, জুলাই 1 তারিখে নগদ 1 লাখ টাকা নিয়ে। আচ্ছা, তাহলে নগদান হিসাব করছি। মূলধন হিসাব বিবরণী ঘরে হবে ডেবিট টাকার দিকে হবে 1 লাখ টাকা, আর উদ্ধৃত বা জেরে ডেবিট উদ্ধৃতির দিকে হলো কত? 1 লাখ টাকা। এই যে 1 লাখ টাকা। আচ্ছা, তারপর দেখো, নগদে মাল বিক্রয় 3 তারিখ, বিক্রয় হিসাব দিয়ে ডেবিট দিকে টাকাটা 40,000 টাকা লিখলাম, আর উদ্ধৃতে হবে 1 লাখ, আর ওই 40,000 আগের ব্যালেন্স ছিল কত? 1 লাখ, আর এখন হলো কত? 40,000। এই দুটো যোগ করলে কত হয়? 1,40,000 টাকা। এই যে 1,40,000 টাকা। তারপর নগদে মাল ক্রয় 70,000 টাকা। 5 তারিখ ক্রয় হিসাব দিয়ে ক্রেডিট দিকে টাকাটা ক্রেডিট দিকে হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব করছি, ক্রয় হিসাব বিবরণী ঘরে টাকা হবে ক্রেডিট দিকে। আচ্ছা, এখন কি করব? এই যে 1,70,000 টাকা থেকে, কারণ ডেবিট যোগ ক্রেডিট যোগ ডেবিট বিয়োগ ক্রেডিট বিয়োগ, মানে ডেবিট এবং ক্রেডিট দিকে থাকলে বিয়োগ, আর ক্রেডিট ডেবিট বিয়োগ। আচ্ছা, তাহলে ক্রয় হিসাব 70,000 টাকা, আর ডেবিট দিকে কত ছিল? 1,40,000 টাকা। এই 1,40,000 টাকা থেকে 70,000 টাকা চলে গেলে কত হয়? 70,000 টাকা ব্যালেন্স। 70,000 টাকা ব্যালেন্স হলো। আচ্ছা, তারপর দেখো, বেতন প্রদান 7 তারিখে 5,000 টাকা। তাহলে বিবরণী ঘরে লিখবো বেতন হিসাব, বিবরণী ঘরে বেতন হিসাব লিখলাম। হ্যাঁ, কোথায় লিখবো? ক্রেডিট দিকে টাকাটা। আচ্ছা, উদ্ধৃত কত ছিল? ডেবিট দিকে 40,000 টাকা, সরি 70,000 টাকা। তাহলে 70 থেকে 5,000 চলে যাবে, কত হবে? 65,000 টাকা ডেবিট ব্যালেন্স বেড়ে গেল। আচ্ছা, এই যে নগদান হিসাবটা আমি করলাম চলমান জের ছক অনুযায়ী, এবং মনে রাখবে চলমান জের ছকে কিন্তু প্রতিনিয়ত উদ্ধৃত বা ব্যালেন্স জানা যায়। প্রতিনিয়ত উদ্ধৃত বা ব্যালেন্স জানা যায়। এখন কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা ব্যালেন্স জানছি। যেমন 1 তারিখে ব্যালেন্স কত ছিল? 1 লাখ। 3 তারিখে কত হয়ে গেল? 1,40,000। 7 তারিখে গিয়ে আমার ব্যালেন্স দাঁড়ালো কত? 65,000 প্রতিনিয়ত। কারণ যে 1 লাখ টাকা এর সাথে বিক্রয় করেছিলেন 40,000 টাকা, কত হয়? ডেবিট 1 লাখ আর 40,000, 1,40,000। তারপর ক্রেডিট দিকে ছিল ক্রয় 5 তারিখে, তাহলে 1,40,000 টাকা থেকে 70,000 টাকা, ডেবিট থেকে ক্রেডিট বাদ হয়ে গেল, 70,000 টাকা হলো ডেবিট উদ্ধৃত, ডেবিট দিক বড় আছে। এবং বেতন হিসাব তোমার ক্রেডিট দিকে 5,000 টাকা, তাহলে 70,000 টাকা থেকে 5,000 টাকা চলে গেল, কত হলো? 65,000 টাকা। তাহলে আমরা খতিয়ানে চলমান জের ছকে আমরা খতিয়ানটা আমরা করলাম। আচ্ছা, মানে নগদান হিসাবের খতিয়ানটা আমরা করলাম। তারপর মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব কিভাবে? 1 তারিখে দেখো, নগদ এবং আসবাবপত্র, নগদ 1 লাখ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করলেন। তাহলে মূলধন হিসাব দিয়ে 1 তারিখে নগদান হিসাব ক্রেডিট দিকে 1 লাখ,
এবং ক্রেডিট দিকে যে 1 লাখ টাকা নগদ এবং 50,000 টাকার আসবাবপত্র, পুরোটাই মূলধন নগদান হিসাব আমি বিবরণ ঘরে লিখবো। বিবরণ ঘরে নগদান হিসাব লিখলাম, ক্রেডিট দিকে 1 লাখ টাকা এবং উদ্বৃত্ত বা ব্যালেন্সের ঘরেও কিন্তু 1 লাখ টাকা আমরা লিখে দিলাম। ওই যে 1 লাখ টাকা ক্রেডিট দিকে, ক্রেডিট টাকা 1 লাখ টাকা, উদ্বৃত্তের ঘরে ডেবিট এবং ক্রেডিট দেওয়া আছে, ক্রেডিট দিকে 1 লাখ টাকা। আবার জানুয়ারি 1 তারিখে ওই ছিল কত টাকা ছিল আসবাবপত্র, আসবাবপত্র ছিল 50,000 টাকা, ক্রেডিট দিকে 50,000 টাকা লিখলাম এবং উদ্বৃত্তের ঘরে আমি 50,000 টাকা লিখবো না, আগে ছিল কত 1 লাখ, আর 50,000 যোগ করলে কত হয় 1,50,000। তাহলে নগদান হিসাব লিখে ক্রেডিট দিকে 1 লাখ, ব্যালেন্সে 1 লাখ, উদ্বৃত্ত বা ব্যালেন্সে 1 লাখ, আবার 1 তারিখে আসবাবপত্র লিখে ক্রেডিট দিকে 50,000 আর ক্রেডিট দিকে উদ্বৃত্ত বা ব্যালেন্সে ওই 1 লাখ টাকার সাথে 50,000 টাকা যোগ করে দেবো, 1,50,000 টাকা হয়ে গেল, 1,50,000 টাকা হয়ে গেল। এটা কিন্তু চলমান জেড ছক, এবং আমি বলেছি কিছুক্ষণ আগে চলমান জেড ছকে কিন্তু প্রতিনিয়ত তোমার জেড বা উদ্বৃত্ত পাওয়া যায়। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব আমি করছি, দেখো এখানে আসবাবপত্র হিসাবে শুধুমাত্র 1 তারিখে ছিল, তাহলে আমরা কি লিখবো বিবরণী ঘরে মূলধন হিসাব। আচ্ছা, 2011 সাল জানুয়ারি 1 বিবরণী ঘরে মূলধন হিসাব। আচ্ছা, তাহলে তাহলে জাবেদারে কি ছিল, আসবাবপত্র হিসাব ডেবিট ছিল, মূলধন হিসাব ক্রেডিট দিকে ছিল। আচ্ছা, তাহলে আসবাবপত্র যদি ডেবিট দিকে ছিল, টাকাটা বিবরণ ঘরে আমরা মূলধন হিসাব লিখবো, আর টাকাটা লিখবো ডেবিট দিকে, আর ডেবিট দিকে, এবং উদ্বৃত্ত বা জেরেও দিব টাকাটা দিব ডেবিট দিকে, ডেবিট টাকা লিখলাম, উদ্বৃত্ত বা জেরেও কিন্তু ডেবিট টাকা আমরা ডেবিট, উদ্বৃত্ত বা জেরে যে ডেবিট দিকে আছে সেই ডেবিট দিকে টাকাটা আমি লিখে দিলাম। কত হলো, ডেবিট দিকে 50,000 টাকা, ডেবিট টাকা 50,000 আর উদ্বৃত্ত বা জেরেও ডেবিট টাকা 50,000, কারণ এর মধ্যে আর কোনো আসবাবপত্রের কোনো হিসাব ছিল না, আসবাবপত্রের কোনো হিসাব ছিল না। তারপর কি বিক্রয় হিসাব, হ্যাঁ বিক্রয় হিসাব, ওটাও যাবে 40,000 টাকা ছিল, নগদ বিক্রয় ছিল মনে হয়, হ্যাঁ নগদান হিসাব ডেবিট, জাবেদা করা মনে মনে, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমি কি লিখবো, যেহেতু বিক্রয় হিসাব করছি, জানুয়ারি 3 তারিখে নগদান হিসাব লিখবো বিবরণী ঘরে। আচ্ছা, ক্রেডিট দিকে টাকাটা লিখবো, কারণ বিক্রয় হিসাবটা ক্রেডিট দিকে ছিল, এভাবে চিন্তা করবে, তাহলে জাবেদা করবে মনে মনে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে ক্রেডিট দিকে 40,000 টাকা, আর উদ্বৃত্ত বা ব্যালেন্সেও ক্রেডিট দিকে 40,000 টাকা, ক্রেডিট দিকে কত 40,000 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর ক্রয় হিসাব, ক্রয় হিসাব বিবরণী ঘরে জানুয়ারি 5, হ্যাঁ 2011 সালে জানুয়ারি 5 ক্রয় হিসাব দিয়ে বিবরণী ঘরে নগদান হিসাব লিখলাম, এবং ক্রয় হিসাবটা ডেবিট দিকে, উদ্বৃত্ত বা জেরের দিকে 70,000 টাকা ডেবিট দিকে, নগদান হিসাবটা ডেবিট দিকে 70,000 টাকা লিখলাম ক্রয় হিসাবে, আর উদ্বৃত্ত বা জেরেও কিন্তু ডেবিট দিকে 70,000 টাকা লিখলাম। ক্রয় হিসাবটা আমাদের হয়ে গেল ক্রয় হিসাব। আচ্ছা, আচ্ছা বেতন হিসাব, তাহলে কি বেতন হিসাব ডেবিট, জাবেদা করা মনে মনে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা নগদ বেতন হিসাব করছি জানুয়ারি 7-এ। তাহলে তোমার বিবরণী ঘরে কত কি হবে নগদান হিসাব, এবং টাকা হবে কি, বেতন হিসাবটা করছি তো বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট দিকে টাকা এবং উদ্বৃত্ত বা ওদিকেও ডেবিট দিকে টাকা, তাহলে এখানে নগদান হিসাব দিয়ে ডেবিট দিকে 5,000 টাকা, এবং উদ্বৃত্ত যেটা আছে সেখানেও কিন্তু কি হচ্ছে 5,000 টাকা আমরা দিয়ে দিলাম। আমাদের কিন্তু খতিয়ান কিন্তু শেষ হয়ে গেল। কার কার খতিয়ান করলাম, এখানে টি ছকের নগদান হিসাবের খতিয়ান করলাম, মূলধন হিসাবের খতিয়ান করলাম, আসবাবপত্র হিসাবের খতিয়ান করলাম, বিক্রয় হিসাবের খতিয়ান করলাম, ক্রয় হিসাব এবং বেতন হিসাবের খতিয়ান করলাম। এখন যদি তোমাদের পরীক্ষার সময় উল্লেখ থাকে টি ছকে করো, তাহলে টি ছকে করতে হবে। যদি উল্লেখ থাকে চলমান জেড ছকে করো, তাহলে তোমাদের চলমান জেড ছকেই খতিয়ান করতে হবে। অনেকে এই জায়গাটা খেয়াল করে না, যখন খেয়াল করে না তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমার অঙ্ক পুরো ঠিক হয়েছে, কিন্তু টি ছকে প্রশ্নে চাওয়া হয়েছে কি টি ছকে, কিন্তু তুমি চলমান জেড ছকে করে দিয়েছো, পুরো অঙ্ক ঠিক আছে তোমাকে 0 দেবে। অঙ্কে বলে দিয়েছে চলমান জেড ছকে করতে হবে, তুমি টি ছকে দিয়েছো, পুরো অঙ্ক ঠিক আছে তোমাকে 0 দেবে। তোমাকে প্রশ্নটার জন্য খেয়াল করতে হবে টি ছকে বলেছে নাকি চলমান জেড ছকে বলেছে। এবং এর আগের দিন আমি অঙ্কটা টি ছকে করে দেখিয়েছিলাম, যেহেতু আজকে আমি তোমাদের এই অঙ্কটা আমি চলমান জেড ছকে করে দেখালাম। আচ্ছা, মনে রাখবে টি ছকে কিন্তু ঘর কয়টি থাকে, টি ছকে ঘর থাকে 8টি, আর চলমান জেড ছকে ঘর হলো 4টি, এবং এখানে টাকার ঘর কিন্তু আর চলমান জেড ছকে মোট ঘর হচ্ছে 60টি, হ্যাঁ 60টি, তার চলমান জেড ছকে আর টি ছকে মোট ঘর হচ্ছে 8টি, টি ছকে 8টি আর চলমান জেড ছকে 60টি, আর চলমান জেড ছকে টাকার ঘর হচ্ছে 4টি,
চলমান জের ছকে টাকার ঘর চারটি, এই বিষয়গুলো একটু খেয়াল করবে। এবং যে তোমাদের শিরোনাম যেগুলো আছে শিরোনামগুলো কিন্তু ঠিক মতো এই যে উপরে যে শিরোনামগুলা তুমি মূলধন হিসাব করছো, খতিয়ান করছো, কি করছো, খতিয়ান কার খতিয়ান, নগদান হিসাবে খতিয়ান করছো, মূলধন হিসাব করছো, আসবাবপত্র হিসাব করছো, এবং আরো যে অন্যান্য অঙ্কগুলো আছে তুমি জাবেদা বা জাবেদার যে শ্রেণী যে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা করো, সেগুলো কিন্তু অবশ্যই শিরোনামটা লিখে দেখাবে, কারণ শিরোনাম না লিখলে কিন্তু তোমাদের অনেক নম্বর কাটা যাবে। কারণ পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে একটা পরীক্ষা কিরকম প্রশ্ন আসতে পারে, কি ধরনের, সেরকম একটা প্রশ্ন তৈরি করে দেখিয়েছি, এবং সেখানে প্রশ্নটা সলভও আমি করে দিয়েছি। তোমরা অঙ্কটা দেখলে তখন বুঝতে পারবে যে কিভাবে করতে হয়, কিভাবে অঙ্কটা দিয়েছি। তাহলে তোমাদের যে খতিয়ানটা আছে এই খতিয়ানটা কিন্তু মোটামুটি ভাবে খতিয়ানটা হয়ে গেল। আশা করি খতিয়ান তুমি পারবে। তবে চলতি ছকে যদি আসে তাহলে ব্যালেন্সটা ঠিক মতো করে দেবে, কোথায় ব্যালেন্স বিডি কোথায় ব্যালেন্স সিডি আমি অঙ্কতে দেখিয়েছি, স্পষ্টভাবে সেখানে আছে। আর চলমান জের ছকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এখানে ব্যালেন্স সিডি বিডি কোনো কিছু না, প্রতিনিয়তই কিন্তু ব্যালেন্স পাওয়া যাচ্ছে, এবং কার সাথে কার যোগ হচ্ছে, যেমন ডেবিট ডেবিট যোগ হয়ে যাচ্ছে, ডেবিট ক্রেডিট বিয়োগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করতে হবে। ডেবিট ডেবিট যোগ ডেবিট ক্রেডিট, ডেবিট ডেবিট যোগ আর ডেবিট ক্রেডিট তোমার কি বিয়োগ হয়ে যাচ্ছে, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি তুমি এই জিনিসটা খেয়াল রাখতে পারো তাহলে এখানে তোমার ভুল হবে না। তবে তোমরা প্রতিদিন অঙ্কগুলো দেখতে থাকো এখনই সময়। আর যেহেতু তোমাদের একটা কুইজ আছে, কুইজের জন্য ঘাবড়ানোর কোনো কিছু নেই, ভয়েরও কোনো কিছু নেই, তোমরা পারবে। যা করিয়েছি সেগুলো যদি একটু মনোযোগ দিয়ে করে থাকো তাহলে অঙ্কগুলো পারবে। আর যদি না করে থাকো, না দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের জন্য অঙ্কটা মনে হবে যে অনেক কঠিন। আর যদি তোমরা করে থাকো তাহলে একদম সহজ অঙ্ক মনে হবে যে একদম সহজ, খুব দ্রুত তুমি অঙ্কগুলো অ্যান্সার করে বেরিয়ে আসতে পারবে। তাই তোমাকে এই জন্য আগে বলেছিলাম যে প্রতিদিন দেখো। আর প্রথম বলেছিলাম আমি খুব আস্তে আস্তে যাচ্ছি, স্লো যাচ্ছি, কিন্তু এখন কিন্তু যথেষ্ট পরিমাণে ফাস্ট যাব, কারণ তোমাদেরকে যেহেতু আগে অল্প অল্প গেলাম, এখন কিন্তু আস্তে আস্তে অল্প অল্প এখন কিন্তু একটু ফাস্ট যাব, আর অঙ্কের পরিমাণও বেশি থাকবে, বেশি দেখবো। তাই এখন সেভাবেই তোমাদের পড়াশোনা করতে হবে, প্রতিদিন প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। আর কুইজটা ভালো করে দাও, অঙ্কগুলো দেখতে থাকো, পরে ক্লাসগুলো দেখো, তাহলে তুমি অবশ্যই ভালো করবে। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।